আমাদের দেশে যে এত বড় জনসংখ্যা পপুলেশন বেকার কমে যাবে, কারণ সে তো কিছু কিছু কাজ সম্পর্কে জানছে ছোটবেলা থেকে, যে এই পেশাটাকে এইভাবে করতে হয়, ওই জিনিসটা ওইভাবে করতে হয়। তার মধ্যে কোনটাতে যে তার ইন্টারেস্ট গ্রো করে তা তো বলা যায় না। দেখবেন আপনারা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে সাংবাদিকতা করতেছে, তার পড়ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে তার মন বসে নাই, তার জার্নালিজমে মন বসেছে, সে পরবর্তী পেশাতে 50 বছর পর্যন্ত জার্নালিজম পেশাতেই রয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমি একটু এক্সাম্পল দেই, কথা সাহিত্যিক আনিসুল হককেই দেখেন, কথা সাহিত্যিক আনিসুল হক কিন্তু বুয়েটের স্টুডেন্ট, কিন্তু সে কাজ করে কোথায়? সে তার পেশাটা কিন্তু সাংবাদিকতা, কিন্তু সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি, যে দেখবেন যে এই শর্ট কোর্সগুলো করতে করতে বাচ্চাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে যে আমার আসলে নার্সিংটা ভালো লাগে, আমি নার্সিং করব বড় হয়ে। আমার আসলে ভালো লাগে যে ওষুধ বানানো, জড়িবুটি দিয়ে ওষুধ বানানো, ইমিডিয়েটলি যে কাজগুলো করা হয়, ট্রিটমেন্ট নেওয়া হয়, এগুলো আমার ভালো লাগে। তো সে ওই কাজটা করতে আগ্রহ বোধ করবে। দেখবেন কিছু বাচ্চারা লেদারের কাজ, কীভাবে লেদার কাটে, কাটিং করে, কীভাবে ইনক্লুড করে, এগুলো ভালো লাগে, সে তখন সেই কাজটা করবে। তার মানে কি, আমার জব তৈরি হচ্ছে না? ছোটবেলা থেকে সবাই চিন্তা করে আমি একদিন রকেট বানাবো, সে তো জানেই না যে রকেট কিভাবে বানাইতে হয়। পরবর্তীতে যায় সে গাড়ি রিক্সা চালায়, অটো রিক্সা। তার মানে এই যে সে তার স্বপ্নটা দেখেছিল ঠিকই, কিন্তু সে স্বপ্নটাতে কোথায় যাইতে হয় সেটা সে জানে না। তার মানে ছোটবেলা থেকে আমাদের কারিগরি শিক্ষাগুলো দিতে হবে। নার্সিং কোর্স আছে, আরো ছোট ছোট কোর্স আছে। বাড়িতে বাচ্চারা ওর মা যদি অসুস্থ হয়ে যায়, সে কিভাবে তার ট্রিটমেন্ট করবে, এই জিনিসটা তাকে শিখাতে হবে। প্রাথমিক চিকিৎসা, যেটা আমরা কিন্তু একসময় শিখেছিলাম, যদি যারা আপনার ওই 90 দশকের দিকে লেখাপড়া করেছেন, ভেবে দেখবেন আপনারা কিন্তু শিখেছেন যে কিভাবে বুকে প্রেস করতে হয়, হ্যাঁ, তারপর সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গেলে তাকে কিভাবে বাঁচাতে হয়, এগুলো কিন্তু আমরা শিখেছিলাম। কিন্তু এখন সেই শিক্ষাগুলো নেই, এখন সেই শিক্ষাগুলো হয়ে গেছে শুধুমাত্র A+ মুখী, যা আমাদের এই যে আপনার বেকারত্ব এর অন্যতম কারণ। আপনারা শুধু আপওয়ার্কের জন্য ফ্রিল্যান্সিং করাবেন, ডিজিটাল কোর্স করাবেন, আর বাকি পেশাগুলো কি হবে? বাকি পেশাগুলোকে আপনারা মূল্যায়ন করছেন না কেন? আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখাতে হবে কোনো পেশাই ছোট নয়। আমাদের যে কারিকুলাম বোর্ড আছে তাদের কাছে অনুরোধ, ছোট থেকে তাদেরকে শেখাতে হবে কোনো পেশাই ছোট নয়। তাহলে কিন্তু আমার দেশে আর কোনো চাকরির অভাব থাকবে না। আমাদের অনেক চাকরি আছে, চাকরি করার মানুষ নাই, চাকরি আছে, মানুষ নাই। কারণ আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি কেন ওই যে রেস্টুরেন্টে যে জব করব? আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি। আমার যদি ফ্রেন্ড আমাকে দেখে রেস্টুরেন্টে গিয়ে যে আমি ওখানে আসি, তাহলে তো আমার দেখতে শরম লাগবে। এই ব্যাপারটা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের মোটিভেশন দরকার। এই বিষয়গুলা নতুন বাজেট যেহেতু এসেছে, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি সরকারকে এবং অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব। সে সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে অনুরোধ করব। দেখেন, আমি কিন্তু অটোরিকশা মুক্ত ঢাকা চাচ্ছি। তার কারণ একটাই, কারণ আমার দেশে অনেকগুলো পেশা আছে, সবাই অটোরিকশা চালক হয়ে যেতে পারে না। এখন একটা ফ্যান খোলার জন্য লোক পাই না, রিক্সা চালায়। অটোরিকশার মেকানিক হয়ে গেছে, ফ্যানের মেকানিক লোক পাচ্ছি না, প্লাম্বার পাওয়া যায় না। আমাদের যে সবগুলো পেশা, এই পেশাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং স্কুল পর্যায় থেকে বাচ্চাদেরকে ছোট ছোট করে শর্ট কোর্স, 15 ডেজের শর্ট কোর্স রাখতে পারেন আপনারা, 2 উইকসের শর্ট কোর্স রাখতে পারেন, 1 মান্থসের শর্ট কোর্স রাখতে পারেন। প্রত্যেকটা সেমিস্টারে, অর্থাৎ প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিকে যদি আপনি 3টা সেমিস্টারে 3টা শর্ট কোর্স রাখেন এরকম, তাহলে কিন্তু বাচ্চারা বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা পায়। সে কিন্তু কোনো পেশাকে আর ছোট করে দেখবে না। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 5টা ক্লাস না, 5টা ক্লাসে অনেকগুলো পেশা সম্পর্কে তার জ্ঞান হয়ে যায়। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে সরকারের কাছে, আমি অটোরিকশা এবং হকার মুক্ত ঢাকা চাচ্ছি, কিন্তু আমার কাছে এই প্রস্তাবনাগুলোও রয়েছে। তাদেরকে আপনারা এই জায়গায় দিয়ে আমাদের রাস্তা থেকে চাপ মুক্ত করতে পারেন। দেখেন, আমরা ঢাকার নগরবাসী আপনাদেরকে ট্যাক্স দিচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গাতেই কষ্ট করছি। আমরা ঢাকা দক্ষিণের নগরবাসী যা দিচ্ছি, আপনারা কি বলতে পারবেন যে উত্তরের যারা আছে এরা বেশি দিচ্ছে আমাদের চেয়ে? নিশ্চয়ই বেশি দিচ্ছে, এটা বলতে পারবেন না। গুলশানের রাস্তাতে তো হকার নাই, আমার এখানে এত হকার কেন?
আমার এখানে কেন আইনা সবাইকে আপনাদের হচ্ছে কর্মসংস্থান দিতে হবে? গুলশানের রাস্তাতে তো এত রিক্সা নাই, সব রিক্সা আমার এলাকাতেই কেন দিতে হবে আপনাদেরকে? সেখানে আমার তো চায়নাতে গিয়ে রোল মডেল খোঁজার প্রয়োজন নাই, আমার তো মডেল বাংলাদেশেই আছে। ডিওএইচএস দেখেন, ঢাকার ভেতরে আছে, ডিওএইচএস দেখেন, আপনি গুলশান দেখেন, আপনারা আরো অনেক এলাকা আছে ওগুলোকে দেখেন, ক্যান্টনমেন্ট আছে আপনারা দেখেন, তারপরে বসুন্ধরা আবাসিক এলাকাও আছে, তাদেরকে দেখেন। শুনেছি বসুন্ধরা আবাসিক এলাকা নাকি অনেক সুন্দর জায়গা, সেখানে নাকি অনেক ডিসিপ্লিন। তো তাদের ওখানে ডিসিপ্লিন দেওয়া গেছে, আমাদেরকে ডিসিপ্লিন দেওয়া যাবে না, এই আবার কেমন কথা? আমাদেরকে সব চোর বাটপার এগুলোই দিবেন আপনারা? তারা ট্যাক্স দেয়, আমরা কি দেই না? আমাদের ট্যাক্স বেশি, তাদের ট্যাক্স কি কম? এরকম কোনো কিছু কি? ট্যাক্স তো একই দিচ্ছি আমরা। আপনারা তো আমাদেরকে ওই যে পেশাব করতে গেলেও ট্যাক্স নেন পাবলিক টয়লেটে, অথচ আপনারা ওই অটো রিক্সাওয়ালাকে আপনারা দিয়ে দিচ্ছেন হচ্ছে ফ্রিতে বিদ্যুৎ, যেখানে আমি বিদ্যুৎ রিচার্জ না করলে কার্ডে বাতি জ্বলে না আমার বাড়িতে, সেখানে ওরা পেয়ে যাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। কেন আমাদের সাথে এই বৈষম্য? গতদিন যখন দেখলাম পুলিশের গাড়িকে পিটাইয়া একদম ভেঙে ফেলতেছে, এটা তো পুলিশের গাড়ি না, এটা হচ্ছে প্রশাসনের গায়ে চড় মারা, প্রশাসনের গালে চড় মারা ওটা। তারপরে যদি প্রশাসন অ্যাক্টিভ না হয়, তারপরে যদি প্রশাসন মনে না করে যে আমার এখনই ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে এটা কোন পর্যায়ে যাবে আপনারা ভাবতে পারছেন? তারা কিন্তু সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়ে গেছে। এটা যদি আপনারা এখন মানতে নারাজ থাকেন, তাহলে সেখানে আর কিছু বলার নাই আমার। আমাদের এখন মোড়ে মোড়ে মাদক পাওয়া যায়, দেখলাম ফেসবুকে গাঁজার প্যাকেট এরকম হাতে করে করে দিচ্ছে।